হাজার হাজার টাকা, কেউ একদম অঙ্ক বলছেন ওই রকম 2, 3 নয় 10,000 টাকা হয়তো জমা পড়লো তার অ্যাকাউন্টে, টাকা পেয়ে তাদের জব কার্ড আছে ঠিকই, কিন্তু তারা বলছেন সেই প্রজেক্টে তারা কাজই করেননি যে প্রজেক্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকলো। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল নেতা এবং প্রজেক্ট সুপারভাইজার তারও একটা রাজনৈতিক পরিচয় আছে, আমি ধীরে ধীরে পরের প্রতিবেদনে দেখাবো। 90% টাকা নিয়ে, মানে 10,000 টাকা 9,000 টাকা নিয়ে চলে গেছে। মারাত্মক অভিযোগ। এই গল্পটি তৃণমূল কংগ্রেস প্রথম থেকে করে আসে। যেদিন কেন্দ্রের সরকার টাকা দিত না সেদিনও করেছে। এই 100 দিনের কাজের টাকা, যাকে যে ধরুন কাজ করছে না তাকে বলছে তুমি কাজ না করে বাড়িতে বসে 1,000 টাকা পেয়ে যাবে। 10,000 টাকা ঢুকলে 1,000 টাকা তুমি পাবে, 9,000 টাকা আমি নেব। যেদিন কেন্দ্রের সরকার টাকা দিত সেদিনও একই কাজ করতো, আজকে রাজ্যের সরকার টাকা দিচ্ছে আজকেও একই কাজ করছে। কিন্তু এই প্র্যাকটিসটা তৃণমূল কংগ্রেসের আমলে সেই প্রথম দিন থেকে হয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের নেতারা এই 100 দিনের কাজের টাকার কাটমানি সেই প্রথম দিন থেকে নেয়। আজকে রাজ্যের সরকারের টাকাটা নিচ্ছে, সেদিন কেন্দ্রের সরকার। আমি রিজু দত্তের কাছে যাব, কিন্তু এক্ষেত্রে প্রশ্নটা শুধু কাটমানির নয়, এক্ষেত্রে কার্যত অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হচ্ছে। আমি বলছি কজন সামনে এসে সত্যি কথা বলবেন, এই প্রশ্ন উঠছে। তার কারণ আমি রিজুর কাছে আসবো। রিজু, এক হচ্ছে বিরোধীরা নয়, যারা জব কার্ড হোল্ডার, যাদের অ্যাকাউন্টে টাকা পড়ছে। কোন গ্রাম, আমি সুটিয়া দেখেই বরুণ বিশ্বাসের কথা মনে পড়ে যায়। বরুণ বিশ্বাস সেই সুটিয়ার সঙ্গে যিনি একাত্ম হয়ে আছেন, সেই গ্রাম পঞ্চায়েতের আমি নাম করে বলছি, যারা অন ক্যামেরা বলেছেন, রীনা ঘোষ, সুকুমার ঘোষ এবং আরও অনেকে, তারা বলছেন 100 দিনের কোনো কাজ করেননি, পুরো 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। খানিকক্ষণ পরে স্থানীয় তৃণমূল নেতা এবং 100 দিনের কাজে সুপারভাইজার, যিনি আমি বলছিলাম রাজনৈতিক পরিচয় আছে, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, এসে ডিলও খুব পরিষ্কার, চাহিদা পরিষ্কার, দাবি পরিষ্কার, যে 10,000 টাকা 9,000 টাকা আমাদের দিয়ে দাও, 1,000 টাকা রেখে দাও। আমি বলছি যে কোথায় কত অংশ এটা হচ্ছে আমরা সত্যিই জানি না। সেই ভেরিফাই করার পরিকাঠামো এবিপি আনন্দ কেন কোনো সংবাদ মাধ্যমের নেই, কিন্তু এটা যদি প্রবণতা হয় মারাত্মক। আমি সুমনদা তোমার শেষ শব্দ থেকে শুরু করি যে এরকম যদি প্রবণতা হয় অত্যন্ত মারাত্মক, আমি তোমার সাথে সহমত। কিন্তু দেখতে হবে বাংলায় 3,354টা গ্রাম পঞ্চায়েত আছে, অভিযোগ হয়েছে একটা গ্রাম পঞ্চায়েত। উদ্যোগটা কেউ খারাপ বলছে না, উদ্যোগটা ভালো, কিন্তু এটা তো ঘুরপথে মানে রাজনৈতিক পরিচয় সম্পন্ন ব্যক্তিদের পকেট ভরার যদি আমি আবার অন ক্যামেরা বলছি, তোমার মতো তোমার শোতে এর থেকে বড় শোতে নেই বাংলায়, তোমার শোতে বলে যাচ্ছি, যদি তৃণমূলের কোন স্তরের নেতা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট মানুষের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, সেখানে কোন রকম করচুপি বা ভাগ বাটোয়ারা করার চেষ্টা করে, অবিলম্বে লোকাল থানায় গিয়ে এফআইআর করুন, মুখ্যমন্ত্রীর নামে তৃণমূল ভবনে চিঠি দিন। আমি বলছি যে তোমার অত তো দেখতে হবে না। আমি বলছি রিজু, তুমি প্রতিবেদনটা যদি মন দিয়ে দেখো, যে তোমার তৃণমূলের উপপ্রধান মিহির বিশ্বাস, তিনি কার্যত বলছেন এটাই প্র্যাকটিস, না এইভাবে দক্ষ শ্রমিকদের বলা হতো অন ক্যামেরা। উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছেন, উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন। আমি বলবো যাচাই করতে হবে। 3,354টা গ্রাম পঞ্চায়েত বলে একটা জায়গায় অভিযোগ হচ্ছে। সবকটা বা অনেকগুলো চোর মিলে যখন একটা রাজনৈতিক দল তৈরি করে, তার নাম হচ্ছে তৃণমূল। এ নিয়ে কোনো সন্দেহ নেই। 1,30,00,000 জব কার্ড, ভুয়ো জব কার্ড, এটা আমরা দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করে নিয়েছেন, আবাস যোজনা থেকে আরম্ভ করে ভুলভাল বাড়ি তৈরি হয়েছে, বাড়ির অ্যালোকেশন হয়েছে, স্বীকার করে নিয়েছেন। এতদিন ধরে কি বলতো, বিরোধী যদি কিছু কথা বলে তাহলে পরে হচ্ছে ভেন্ডেটা পলিটিক্স, কেন্দ্রের বঞ্চনা। কিন্তু তদন্ত করে সেটা দ্রুত সমাধান করে, তুমিও আমার সঙ্গে একমত হবে যে গ্রামে গঞ্জে গেলে একজন লোক তিনি যদি জেনুইন কাজ করেন, কেন তার টাকা আটকে থাকবে অন্য লোকেরা চুরি করেছে বলে? সুমনদা, জেনুইন কাজ করবে তার দায়িত্ব তো রাজ্য সরকারকে দিতে হবে। আমরা তো সংবাদ মাধ্যমে নিশ্চয়ই মনে আছে, বীরভূমের একটি সমবায় ব্যাংকে 177টি ভুয়ো অ্যাকাউন্ট, নিশ্চয়ই মনে আছে, সব অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা পড়েছে, তার কোনো হিসাব কেউ দিতে পারেনি। কিন্তু আমি সিএজি অডিট করাতে চাইছে না এই রাজ্য। কোনো গরমিল আছে যে টাকা আমরা বারবার করে বলছি, এটাতে যদি একজনও ভুক্তভোগী টাকা না পান, তার দায় তো তোমাদের নিতে হবে। রাজ্য সরকারকে তো ডেটাটা দিতে হবে। রাজ্য সরকারই যদি ডেটাটা না দেয়, আজকে অডিট, সিএজি অডিটে তো এই রাজ্য করতে দিচ্ছে না, এটা কি আমরা অস্বীকার করতে পারবো? 21 লক্ষ অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, 40-50 হাজার টাকা করে নির্বাচনের আগ দিয়ে মমতা ব্যানার্জি ঘুরপথে টাকা তুলে নিচ্ছে। এই রকম মানুষ আমাদের এই রাজ্যেও আছেন, একেবারে সাধারণ মানুষ, যারা এগিয়ে এসে বলছেন কাজ আমরা করিনি, এই টাকা আমরা নিতে পারি না। এটা হচ্ছে একটা পার্ট। খানিকক্ষণ আগে রিজু বলছিল যে অভিযোগ আমি জানি না এই মানুষগুলো থানা অবধি পৌঁছতে পারবেন কিনা, তারা বিডিওর কাছে যেতে পারবেন কিনা, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া, চিঠি লেখাতে অনেক পরের ব্যাপার। তার কারণ ফিয়ার ফ্যাক্টর। আমি বলছি কারা এই টাকাটা নিল, যে স্থানীয় তৃণমূলের নেতা এবং 100 দিনের কাজে সুপারভাইজার,
সাধারণ মানুষের কাছে যারা দুজন একেবারে, এবং তার আবার রাজনৈতিক পরিচয় আছে, পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী, আমি বলছি এই বাধা টপকে তারা ক্যামেরার কাছে এসেছেন, এসে সাহস করে বলছেন, এটাই যথেষ্ট। আমি বলছি একদিকে ফিয়ার ফ্যাক্টর, অন্যদিকে লোভকে জয় করা, এদের আর্থিক অবস্থা। আমি বলছি যে তোমার নামের সঙ্গে এই যাবে, এই তো দুর্নীতির শতরূপ, তোমায় বলছি না। তৃণমূল আর বিজেপি ক্ষমতায় আসার পরে 100 দিনের কাজটাকে তৃণমূল কংগ্রেসের পাড়ার গুন্ডাদের পেমেন্টের মাধ্যমে পরিণত করেছে। আজকে রায়সিদা যে কথাটা বললো, আমি তার থেকে একদম এগিয়ে বলছি, গত 10 বছর ধরে 12 বছর ধরে এটা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের হয়ে যারা বুথ দখল করবে, ভোট করাবে, যারা গ্রাম দখল করবে, তাদেরকে পেমেন্ট করা হবে সরকারের টাকা থেকে। 100 দিনের কাজের টাকা হতে পারে, কি অন্যান্য কন্ট্রাক্টের টাকা, ইত্যাদি ইত্যাদি টাকা। এখন ভোট এসে গেছে, যেন তেন প্রকারে নিজের এই গুন্ডা বাহিনীর হাতে পেমেন্টটাকে পৌঁছে দিতে হবে, অ্যাডভান্স পেমেন্ট পৌঁছে দিতে হবে। সেই কারণে এত বিতর্ক, এত কিছুর পরও এরকম ভাবে এরা টাকা দিচ্ছে। কিন্তু পাশাপাশি আবার আমি একটা কথা বলছি, যে যেহেতু টাকাটা আটকে গেছে, বহু মানুষ যারা ন্যায্য টাকা পান, যারা কাজ পেয়েছে, এটা সম্পূর্ণ মানে একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে আরেক ধরনের। সে তো একদম, আমি এখানেই তোমায় বলি সুমনদা, রিজু যে কথাটা বলছে না, যে বিরোধীরা কেন এফআইআর করতে পারেনি ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা, ওকে আমি জানি যে বিরোধীরা অসংখ্য এফআইআর করেছে। 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে না রাজ্য সরকার কোনো এফআইআর করেছে, না কেন্দ্রের সরকার কোনো এফআইআর করেছে, কিন্তু গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা অসংখ্য এফআইআর করেছে। এখনো পর্যন্ত একটা এফআইআরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম রিজু দত্ত হলে ভালো হতো, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই রিজুর এই যে প্রত্যয় যে এফআইআর হোক, অ্যারেস্ট হবে, এই প্রত্যয়টা এবিপি আনন্দ স্টুডিওর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, নবান্ন থেকে এটা কোনো নির্দেশ হয়ে যায় না। কারণ নবান্নে তো রিজু বসে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, এটা আমাদের দুর্ভাগ্য। আমার কথা হচ্ছে যে শতরূপ কে আমি শ্রদ্ধা করি এবং সকল বামপন্থীকে অত্যন্ত শ্রদ্ধা করি। এরা রোজ টিভির পর্দায় যে ভাষা আন্দোলন করে, যে সোশ্যাল মিডিয়া আন্দোলন করে, সেটা মানুষের কাছে পৌঁছয় না কেন? আমার বলিনি প্লিজ। আমার কথা হচ্ছে যে পঞ্চায়েতে আমি ধরে নিচ্ছি শতরূপের কথা আমরা বিরোধী শূন্য করতে চাই, বিধানসভা ভোট তো কেন্দ্রীয় সরকার করে, লোকসভা ভোট কেন্দ্রীয় সরকার করে, সেখানেও মানুষ কেন তোমাদের পাশে নেই? তোমরা যে মানুষকে চাও, মানুষকে পেতে চাও, আচ্ছা লোকসভা, আরে সবই মানে এখন কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল কন্ট্রোল করছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বামফ্রন্টের কথা এখন তৃণমূল কন্ট্রোল করছে, ইডি কে তৃণমূল কন্ট্রোল। এরা চায়টা কি? আমরা 10 বছর সরকারে আছি, কার ভোটে? সিপিএম, বিজেপি, কংগ্রেসের মানুষের ভোটে। তো মানুষ মনে করেছে আমরা ঠিক করেছি। 100টা কাজের মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে, আমরা ব্যবস্থা নিয়েছি। দক্ষিণবঙ্গের জেলা উত্তর 24 পরগনার শুটিয়ায় যখন 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন উত্তরবঙ্গে ঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে বঙ্গ রাজনীতিতে উঠছে নতুন করে ঝড়। আর ঝড় প্রসঙ্গে ফের কড়া ভাষায় তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। উত্তরবঙ্গে ঝড়ের পর থামছেই না দিলীপ ঘোষের ঝোড়ো ইনিংস। ভোটের বাজারে কার্যত মন্তব্যের টি-20 খেলে চলেছেন বিজেপির বিদায়ী সাংসদ ও প্রার্থী। উত্তরবঙ্গে ঝড়ের পর ফের তুঙ্গে উঠেছে আবাস রাজনীতি। মানুষের মাথার ওপর পাকা ছাদ না থাকার দায় কার? এই নিয়েই যখন চাপানুতর চলছে, তখন তৃণমূলকে তার চেনা মেজাজে অল আউট আক্রমণ করে চলেছেন দিলীপ ঘোষ। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। ঝড় নিয়ে সোমবারও বেলাগাম মন্তব্য করে নতুন করে শিরোনামে উঠে এসেছিলেন দিলীপ ঘোষ, যে মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে, বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময়, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি, যাদের মানসিকতা দেয়নি। আর এরপর 24 ঘন্টা কাটতে না কাটতেই ঝড় রাজনীতি নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। মানসিক একটা অবসাদে আছে দিলীপ ঘোষ। 5 বছর ধরে লোকটা চাষ করেছে মেদিনীপুরে, তাকে ধরে উচ্ছেদ করে বিজেপি, সুকান্ত বিজেপি ওরা পাঠিয়ে দিয়েছে অনেকটা দূরে নতুন একটা আসনে। সে ভদ্রলোককে রোজ দেখাতে হবে আমি আছি, আমি আছি, আমি আছি।
তাই অকথা কুকথা বলে কোনোভাবে যদি শিরোনামে চলে আসা যায়। এখানে তো ঝড় জল বন্যা ভালো মন্দ সবাই তাই মেরে খাওয়া তো এখানকার সংস্কৃতির মধ্যে পড়ে। মেরে খাবো না তৃণমূলে করবে, এটা কি হয়? তৃণমূলে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি চাকরি করেন কোনো সরকারি দপ্তরে, বলবেন না তো। ব্যবসা করেন, বলবেন না তো। সংসার চলে কি করে? তৃণমূল করে। যেরকম জমিতে যখন ধান পাকে তখন সব থেকে বেশি আনন্দ হয় ইঁদুর ভাবে এবার আমি ধান চুরি করব। তৃণমূল নেতারা সেজন্য আশায় থাকে যে কোন সময় বন্যা হবে, খরা হবে, ঝড় হবে, ত্রিপল আসবে আর ত্রিপল বেচবে, এটাই তো তাদের নীতি। এগুলো হচ্ছে বিজেপির নেই কাজ তো খই ভাজ। এরা কোনো কাজে লাগে না, সারা দেশটাকে ডুবিয়ে দিয়েছে, অর্থনীতি ডুবিয়ে দিয়েছে। আবাস যোজনায় বিজেপি টাকা দেয়নি, সুতরাং এখানে বিজেপি বলে কিছু না। কেউ টিভির সামনে দাঁড়িয়ে নাটক করতে পারে, কিন্তু আমরা এইরকম ভাবে দেখি না। উত্তরবঙ্গের ঝড় নিয়ে একদিকে বঙ্গ রাজনীতিতেও ঝড় উঠছে, তেমনি শেখ শাহজাহানের সম্পত্তির বহর নিয়েও এবার কার্যত টর্নেডো আছড়ে পড়ল ভোটের রাজনীতির আঙিনায়। শেখ শাহজাহানকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। গত 11 বছরে মাত্র 2টি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি টাকা। শুধু তাই নয়, ব্যবসায়ীকে ভয় দেখিয়ে চিংড়ি মাছের আমদানি রফতানির ভুয়ো নথি তৈরি করে চলেছে টাকার লেনদেন। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের সংস্থার ম্যানেজারের বক্তব্যকে হাতিয়ার করে আদালতে এমনই বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে পেশ রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়েছে, শেখ শাহজাহানের সংস্থা মেসেস শেখ সাবিনা ফিশারির মাধ্যমে দিনের পর দিন চলেছে কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার। 2012 থেকে 2023-এর মধ্যে ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে শাহজাহানের কোম্পানিতে ঢুকেছে 104 কোটি টাকা। 2018 থেকে 2020-এর মধ্যে অরূপ কুমার সোমের নামে একটি কোম্পানি থেকে সাবিনা ফিশারের অ্যাকাউন্টে জমা পড়েছে 33 কোটি টাকা। ইডি সূত্রে দাবি, ম্যাগনাম এক্সপোর্টসের পার্টনার অনুন সেনগুপ্ত বয়ানে জানিয়েছেন 2021 মার্চের পর থেকে তাঁর চিংড়ি আমদানি রপ্তানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন শেখ শাহজাহান। তাঁর নির্দেশে ভুয়ো নথি তৈরি করা হতো। শেখ শাহজাহান নগদ দিতেন, সেই টাকাই অরুণ সেনগুপ্তর সংস্থার মাধ্যমে ঘুরপথে চলে যেত শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে। ইডি সূত্রে দাবি, এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ব্যবসায়ী জানান 2021 থেকে 2023 পর্যন্ত প্রায় 30% চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়েই হয়েছে। শেখ শাহজাহান গুন্ডা, তার উপর রাজনৈতিক নেতা, তাই ভয় পেয়ে এই লেনদেনে রাজি হয়েছিলেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। ইডি সূত্রে এমনটাই দাবি। শেখ শাহজাহানের সিবিআইয়ের হাতে বন্দী হওয়া এবং পরবর্তীকালে ইডির হাতে গ্রেপ্তারির পরে একের পর এক নতুন নতুন দুর্নীতি এবং নতুন নতুন ঘটনা প্রকাশ্যে আসছে। উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার বা দক্ষিণ শহরতলি বলতে পারি, সেখানকার বেশ কয়েকটি মাছের ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের যোগসূত্র পাওয়া গেছে। 350 কোটি টাকা যা হচ্ছে রপ্তানি দেখিয়ে কালো টাকা সাদা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, সেই কারণেই ঠিক যেভাবে সারদার সুদীপ্ত সেনকে কার্গিল থেকে মমতা ব্যানার্জির পুলিশই ধরেছিল, ঠিক একইভাবে শাহজাহান শেখ, সে আমাদের দলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে অভিযোগ এবং সাবস্টেন্সিয়াল এভিডেন্স পাওয়ার কারণে আমাদের সরকারের পুলিশই কিন্তু শাহজাহান শেখকে অ্যারেস্ট করেছে, এটা মাথায় রাখবেন। ভারতবর্ষে বিজেপি শাসিত কোনো রাজ্যে বিজেপি অভিযুক্ত হলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সেটা আপনি অস্মিন কালেও দেখাতে পারবেন। মঙ্গলবার ফের শেখ শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ফিশারির ম্যানেজার মহিদুল মোল্লাকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করে ইডি। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে মহিদুল জানিয়েছেন 2019 সালে শেখ শাহজাহান স্থানীয় মাছ ব্যবসায়ীদের বলে দেয় তাকে ছাড়া অন্য কোথাও চিংড়ি মাছ বিক্রি করা যাবে না, বিক্রি করলে ব্যবসা বন্ধ করার হুমকিও দেওয়া হয়। ইডির তরফে দাবি করা হয় কোর্টে দাঁড়িয়ে যে সেই এলাকার যাবতীয় জমি এবং ভেরি আদিবাসীদের সেটা কিন্তু জোর করে দখল করে নেওয়া হয়। শেখ শাহজাহান নিজের শাগরেদদের সেখানে বসিয়ে দেয় এবং তাদের মাধ্যমেই কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু সেখানে কালো টাকা সাদা করা হয়েছে, টাকা পাচার করে দেওয়া হয়েছে। টাকা কোথায় কোথায় পাচার করা হয়েছে, কাদের টাকা, এটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা। ভাই আমরা দেখতে চাই, সব মুখের বাতেলা অনেক হয়েছে, আমরা দেখতে চাই হাতে কলমে কি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে অনেক বাতেলে আমরা শুনছি, ওসব বাতেলে আমরা কান দিতে রাজি না।
আমরা হাতে কলমে দেখতে চাই ইডি সিবিআই এই সন্দেশকারী নিয়ে কতদূর এগোচ্ছে। কারণ আমার স্থির বিশ্বাস রাজভবনে মোদি দিদির বৈঠকের পর ইডি সিবিআই খুব বেশি এগোতে পারবে না। আমার স্থির বিশ্বাস ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার পর মোদির করুণা থেকে, মোদির দয়া থেকে বাংলার দিদি বঞ্চিত হবে না। আরো অনেক বেরোবে। এই টাকাটা কোথা থেকে আসছে, কার টাকা কোথায় খাচ্ছে? কালীঘাটের টাকা সন্দেশখালীতে খাচ্ছে না তো? সন্দেশখালীর টাকা বাংলাদেশে খাচ্ছে না তো? বাংলাদেশের টাকা এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে না তো? সমস্ত মাছের ব্যবসায় শাহজাহান কোথা থেকে আসলো? আর কে শাহজাহান? শাহজাহান এবং লুঠেরা। তার কারণ শাহজাহানের মাথায় তৃণমূল, পিসি, ভাইপো, পুলিশ। সোমবারই সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় ইডি। শাহজাহানকে সন্দেশখালী কাণ্ডের কিংপিন অভিহিত করে আদালতে ইডির আইনজীবী দাবি করেন, আদিবাসীদের থেকে বেআইনিভাবে জমি ও ভেড়ি দখল করেছেন শেখ শাহজাহান। সিন্ডিকেট তৈরি করে আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করা হয়েছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া সহ সমস্ত কিছুর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শেখ শাহজাহানের সাগরে যাদের নামে কোনো ভেড়ি নেই, তাদের ভেড়ির মালিক হিসেবে দেখানো হয়েছে। ব্যাংক লেনদেনে তাদের থেকে ভুয়ো চিংড়ি কেনাবেচা দেখানো হয়েছে। শেখ সাবিনা ফিশারি নামে সংস্থা খুলে কালো টাকা সাদা এবং টাকা পাচার করা হতো। মানি ট্রেইল খুঁজে পেতে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। ইডি সূত্রে এও দাবি করা হয়, তদন্তে এখনো পর্যন্ত 31 কোটি 20 লক্ষ টাকার বেআইনি লেনদেনের হদিশ মিলেছে। যদিও সোমবার আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে সব অভিযোগ উড়িয়ে দেন শেখ শাহজাহান। সম্পূর্ণ মিথ্যে, সব মিথ্যে, জমি দখলের অভিযোগ মিথ্যে। এর আগে প্রাক্তন পঞ্চায়েত প্রধান মুসলিম শেখের সরবেরিয়া নতুন বাজারের গোডাউন থেকে শেখ শাহজাহান বাহিনীর 3টি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি। মঙ্গলবার ফের মুসলিম শেখকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। ভোটের মুখে শাহজাহানের দায় পার্টি নেবে না, এটা পরিষ্কার। কিন্তু প্রশাসন জানতো না, সত্যি যদি ইডি যা বলছে যে মাস্টার মাইন্ড সিন্ডিকেটের মাথা শাহজাহান হয়, দিনের পর দিন এটা চললো, প্রশাসন জানতো না কি সম্ভব? বরঞ্চ উল্টোটা, যে পুলিশ এবং প্রশাসনের একাংশের প্রত্যক্ষ এবং সক্রিয় মদত ছাড়া এই জিনিস সম্ভব না। আমি আবার বলবো, আমাদের একদম মানে সোজা সাপটা একটাই কথা, সেটা হচ্ছে কেউ যদি দোষী হয় তার যা শাস্তি হওয়ার হোক, আদালতে ব্যাপারটা বিচারে দিন। সুতরাং এই নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। এবং যদি বিগত দিনে দেখা যায় যে কোথাও প্রশাসনের কোনো একাংশ এর সাথে যুক্ত আছে, যদি সেটা প্রমাণিত যা ব্যবস্থা হবে, এটা বিলম্বিত বোধ হয়, কারণ আগে তো এটা ছিল না, আগে তো ছিল শাহজাহানকে টার্গেট করা হয়েছে। আমরা যতক্ষণ জিনিসটা সারফেসে আসেনি একরকম। আবার আপনারা জানেন এর আগেই তৃণমূল কংগ্রেস একদম দর্থহীন ভাষায় বলেছিল, কেউ যদি দল সামনে রেখে ব্যক্তিগতভাবে কোথাও কোনো লাভবান হয়, দল সে দায় নেবে না। এবং বিগত দিনও আপনারা দেখেছেন যতক্ষণ বিষয়টা সারফেসে আসেনি, নাকি যতক্ষণ মাথার উপর দিয়ে জল না চলে যাচ্ছে, আমরা শাস্তি দিয়েছি। সব জিনিস সবার তো হয়তো মানে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। এটা সমিতি অন্য ব্যাখ্যা আছে, আবার আপনি অন্য জায়গায় চলে যাবেন। প্রচুর আলোচনা হয়েছে সমিতি, তার উত্তর অনেকবার আমরা দিয়ে দিই যে 7 দিনের মধ্যে ধরা পড়বে। কি করে সেটা ধরা পড়ে? আমরা তো তখনই বলেছিলাম যে বিচারাধীনে যেদিন বলে দিয়েছিল যে আর কোনো এ নেই, ওকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারে। আমি তরুণের কাছে যেতে হবে। হ্যাঁ অবশ্যই। রাজীব বাবুর শাক দিয়ে মাছ ঢাকার গল্পটা এখন শাকও কম পড়ে যাচ্ছে, মাছ কি করে ঢাকবে? মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, বিধানসভায় কাকে যদি কাটতে যায় তাহলে কাকের পেছনে দৌড়বো? অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট বলেছেন যে শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। আপনি এখানে শাক দিয়ে মাছ রাখছেন কোথায়? 56 দিন পরে একটা লোক বলুন, আজকে বলুন তো, বলছে পাচার কেন করবে না? পাচার তো, পাচার তো গরু বালি কয়লা, এর পাচারও তো দুবাই হয়েছে, ধরা পড়েছে কেউ? আরে গরু পাচার দুবাই পাচার হয়েছে, বিহার থেকে যাচ্ছে সব এক জায়গায়, কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে। আরে ও সমুদ্র ক্যামাক স্ট্রিটে, কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে শাহজাহান কি অন্যায় করেছে ভাই? ক্রেডিট টাকা পাচার করেছে। কদিন আগে দেখেছেন ভলভো বাসে করে বিহার থেকে গরু কোথায় কারা পাচার করছে? ভলভো বাসে করে থেকে, আরে আপনার বাড়ির পাশে 120 কিলোমিটার দূরে আমি এবার শাহজাহানকে আপনারা প্রশ্রয় দিয়েছেন। একটা মানুষ পড়ে গেছে, পায়ে গুলি, বাড়ির লোকের সামনে 8টা গুলি করেছে, শেষ 2টো গুলি চোখে করা হয়েছিল। কেন জানো? একটা ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করার জন্য, যে আমি শাহজাহান,
সেই তার বডিটাও পাওয়া হয়নি। ফার্স্ট ফাইল হলো একটা হেভিয়েস্ট কর্পাস মামলা, 1.5 বছর পর বডি রিকভার হলো। সেই মামলার প্রত্যক্ষদর্শী ছিল, আই উইটনেস ছিল, সেই মামলার চার্জশিট ফাইল শাহজাহান নাম বাদ। সম্ভব এটা সম্ভব, কারণ বিশেষ আশীর্বাদ ছিল। শাহজাহান যখন ওই মামলায় ঘুরে বেড়াচ্ছিল, পুলিশ যখন তাকে ইনিশিয়ালি খুঁজে পায়নি, তখন একাধিক সভায় মুখ্যমন্ত্রীর পাশে শাহজাহানকে দেখা গেছিলো। আমরা ছবি তুলে তুলে বারবার দেখেছিলাম, কোর্টে প্রডিউস করেছিলাম। শাহজাহানকে ক্লিন চিট দিয়ে দিয়েছিল পুলিশ। আজকে যখন কোর্ট বলেছে, স্টে অর্ডার দিল, পুলিশকে তো বাঁচাতে হবে। এই শাহজাহানরাই তো ভোট মেশিনারি চালায়, এই শাহজাহানরাই তো ইম্পর্টেন্ট, যাকে রক্ষা করতে হবে। আমরা বারবার বলেছিল না শাহজাহানকে, শাহজাহান বাঘ। দেখো, বাঘ আগে সার্কাসে অ্যালাউ করতো, এখন বন্ধ করে দিয়েছে। জঙ্গলে থাকলে ঠিক আছে, লোকালয়ে থাকলে খাঁচাতেই রাখতে হবে। আর শেষ কথা বলবো সুমনদা, এই আমি শুনছিলাম আমাদের কংগ্রেসের বক্তব্য শুনছিলাম, এখানে আমাদের সিপিএম এর বক্তব্য শুনছিলাম। আচ্ছা, এরা এতগুলো কথা বলছে, এই গতকাল রামলীলা ময়দানে মিটিংয়ের সময় তৃণমূলের ডেরেক ওব্রায়ানের পাশে বসে বলতে পারেনি এখানে মক ফাইটটা কেন করছে এরা? এরা তো একই জোটে বসে আছে, একই জোট, একই সাথে আছে। যদি বুঝতে পারতো না যে সিবিআইডি এরকম ঝামেলা করবে, এত ইলেকটোরাল বন্ডে কিছু টাকা দিয়ে দিলে রামলীলা ময়দানে কি করছিল? যে ঘটনাগুলো সন্দেশখালীতে ঘটলো আর কি, মানে লালমোহনবাবু হলে ভেরি নিয়ে এটা বলতেনই যে ভেরি সাসপিসিয়াস আর কি। আর তৃণমূল কংগ্রেসের যে আলোচনাটা বারবার আসছে যে সারফেসে না এলে কিছু হয় না, তৃণমূল কংগ্রেসের কিছু হতে গেলে মানে ভেরি বাজলে তবে লোকে জানতে পারে। বেশ, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সবাই জানলো ঘটনাগুলো ঘটেছে। ওনারা তো দলের মধ্যে প্রদোষ মিত্র রাখেননি, ফলে দলের মধ্যে কি হচ্ছে এই জিনিসটা আগের থেকে দেখা এবং পুরোপুরি নির্বাচনী কাজে যে শক্তিশালী মানুষ তাদের ব্যবহার করা, তাদের ভোটের কাজে ব্যবহার করা, এটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সকলেই করে এসেছে। এই যে জায়গাটায় যতক্ষণ এই মানুষগুলিকে রাজনীতির কাজে এনারা ব্যবহার করবেন এবং প্রয়োজনে রাজনীতির কাজে এদের ছুঁড়ে ফেলে দেবেন, এই অঙ্কটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বারবার। দেখুন, অভিযোগগুলো সাধারণ মহিলাদের কি ছিল যে থানায় অভিযোগ নিয়ে গেলে আবার তার কাছেই পাঠানো হতো, অর্থাৎ স্থানীয় থানা নেজার থানাকে তদন্তের বাইরে রাখতে হয়েছিল কলকাতা হাইকোর্টকে। হ্যাঁ, অর্থাৎ সক্রিয় এবং প্রত্যক্ষ মদত ছিল। শাহজাহানের সবচেয়ে বড় সাকরেত, মেন্টার, গাইডার, লিডার, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জির ভাইপো। আরে ভাই, সিবিআই ইডি তো তোমাদের, শাহজাহান তো তোমাদের এজেন্সির হাতে রয়েছে, তুমি বাইরে বাজার গরম করছো কেন? তুমি ওখানে কথা বলো। সোমবারই আদালতে শেখ শাহজাহানকে সন্দেশখালীতে সিন্ডিকেট তৈরি করে জমি ও ভেড়ি দখলের কিংপিন দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারও আদালতে সন্দেশখালী কাণ্ডে ধৃতকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানের সাগরেদ বলে সরাসরি আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। এখানেই থামেননি বিরোধী দলনেতা। নবজোয়ার যাত্রা চলাকালীন শেখ শাহজাহানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন তিনি। মমতা ব্যানার্জি যখন ভাইপো যখন নবজোয়ার না জনজোয়ার না কি একটা বের করেছিল, সেই সময় বসিরহাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন। সুকুমার রায়ের পাগলা দাশু গল্প সংকলনে একটা নতুন পণ্ডিত বলে একটা গল্প আছে। নতুন পণ্ডিত হচ্ছে, তিনি হরিপ্রসন্নকে দেখতে পারতেন না, ফলে যাকেই দেখতেন তাকে তবেরে হরিপ্রসন্ন বলে তাকে মারতেন। তো এই তবেরে হরিপ্রসন্ন, এই পাগলা দাশুর গল্প শুভেন্দু অধিকারীকে দেখলেই মনে পড়ে যাচ্ছে। কোথায় কি ওর রাগ, ওর হিংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা না বলে ডায়মন্ড হারবারে গিয়ে নমিনেশনটা ফাইল করুন। 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের আক্রান্ত হওয়ার পর সামনে আসে শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে নির্যাতন, অত্যাচার, জমি ভেড়ি দখল সহ একাধিক অভিযোগ। ঘটনার 55 দিন পর মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। দীর্ঘ টালবাহানার পর আদালতের নির্দেশে সন্দেশখালী কাণ্ডে ধৃতকে হেফাজতে পায় সিবিআই। বসিরহাট আদালতের নির্দেশে বসিরহাট উপসংশোধনাগারে গিয়ে প্রায় 4.5 ঘন্টা জেরার পর শেখ শাহজাহানকে গ্রেফতার করে ইডি। শনিবার গ্রেফতারের পর আদালতের নির্দেশে সোমবারই তাঁকে 13 এপ্রিল পর্যন্ত হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হওয়ার আগে অন্তরালে থাকাকালীন শেখ শাহজাহানের গতিবিধি পুলিশ জানত বলে একাধিকবার আক্রমণ শানিয়েছিল বিরোধীরা। উত্তর 24 পরগনারই মিনাখা থেকে শেখ শাহজাহান ধরা পড়ার পর তা নিয়ে সরব হয় তারা। এবার আরও বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। যে ফোনটা আমিনুল বলে পুলিশ অফিসারের কাছে লুকানো আছে, সেই ফোনটা যদি বের করতে পারে
এবং পাসওয়ার্ডটা শাহজাহানের কাছ থেকে যদি নিতে পারে, তা আমিনুলের কাছে যে নাম্বারটা আমি ডিসক্লোজও করেছি এক্স হ্যান্ডেলে, ওই ফেস টাইমে আপনি যদি দেখেন তাহলে কয়লা ভাইপোর পিএর সঙ্গে এবং কত পুলিশ অফিসার এবং নেতার সঙ্গে শাহজাহান ওই 53-54 দিন যোগাযোগ রেখেছিল সেটা পেয়ে যাবে। অর্থাৎ শাহজাহানের সবচেয়ে বড় সাকরেত, মেন্টার, গাইডার, লিডার তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই যে সেল কোম্পানিগুলো আছে যেটা কলকাতায় সবচেয়ে বেশি, সেগুলো বিজেপি এবং তৃণমূল এই সেল কোম্পানিগুলোকে ব্যবহার করে তোলাবাজি করছে। ইডি সিবিআইকেও ব্যবহার করছে, সিআইডিকেও ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, মস্তানকে ব্যবহার করছে। ইডি এই জন্য এতদিন চুপ ছিল, তাহলে একটা কাকুর কণ্ঠস্বর নিয়ে এতদিন লাগে কেন রিপোর্ট পাচ্ছে না? সেন্ট্রাল এজেন্সি অভিযোগকে বাঁচাতে চাইছে, ধরতে চাইছে না, আর শাহজাহানের মতো কিছু চুরোপুটিকে নাড়াচাড়া করছে। গ্রেফতার হওয়ার পরে শেখ শাহজাহানকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল, কিন্তু সন্দেশখালী কাণ্ডে ধৃতের মাথায় তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের হাত ছিল বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছে বিরোধীরা। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানের সাগরেদ বলে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কথায় বলে শাক দিয়ে মাছ ঢাকা, আর বিজেপির শুভেন্দু অধিকারী থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়রা যা বলছেন তা শুনে মনে হতেই পারে এ যেন মাছ দিয়ে মাদক ঢাকা। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক পাচারের বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। শুধু মাদকই নয়, মানব পাচারকারী বলেও আখ্যা দেওয়া হলো শেখ শাহজাহানকে। যে সংস্থার মাধ্যমে এই শরীফুল মোল্লার অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছাচ্ছে, সেই সংস্থাগুলি কি আবার এই বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন, মাছ বিক্রির টাকা? তার ফলে মাছ এবং মাদক একাকার হয়ে গেছে। কলকাতা পোর্টে যে ডাক ধরা পড়েছিল আপনার 1-1.5 বছর আগে, তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে, তো এনআইএ তদন্ত করছে। 2022 সেপ্টেম্বরে মাদক ব্যবসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলে রাজ্য বিজেপি নেতৃত্ব। শরীফুল ইসলাম মোল্লা সেখানকার সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের যে 2 সভাপতি তার অত্যন্ত ঘনিষ্ঠ। ইনি দুবাই থেকে আফগানিস্তান থেকে করাচি, করাচি থেকে দুবাই, দুবাই থেকে এনএস ডক থেকে সন্দেশখালীতে 40 কেজি হেরোইন স্মাগল করছেন। যে ঘটনার সূত্রপাত 2022-এর 9 সেপ্টেম্বর কলকাতা বন্দর থেকে প্রায় 200 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে গুজরাট পুলিশের এটিএস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই ও গুজরাট এটিএস তল্লাশি চালায় জেলিয়াখালীর ভাদুপাড়ার বাসিন্দা ও ভেড়ির মালিক শরীফুলের বাড়িতে। এদিন সেই শরীফুলের নাম করেই প্রশ্ন তুলল বিজেপি। গুজরাট এটিএস, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, আমাদের এখানকার গোয়েন্দা বিভাগ, তারা কলকাতা বন্দর থেকে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। মাদক পৌঁছাতো এই সন্দেশখালীর, এই জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে। শরীফুল এখন কোথায়? কেউ কেউ জানিয়েছিলেন তাকে গুম করে দেওয়া হয়েছে। তো যার নামে 200 কোটি টাকার মাদক আনা হচ্ছিল, সেই শরীফুল মোল্লা এখন কোথায়? আমাদের দ্বিতীয় প্রশ্ন, শরীফুল মোল্লার নামে তৈরি হওয়া যে 2-3টি সংস্থা, সেই সংস্থাতে শাহজাহানের সম্পর্কিত কোনো মাছ বিক্রির, আমদানি রপ্তানির সংস্থার আর্থিক বিনিময় পাওয়া গেছে কি? মাছের আমদানি রপ্তানির কারবার টানতে গিয়ে এমন কোনো রপ্তানিকারক সংস্থা বা মাছ ব্যবসায়িক সংস্থার সন্ধান মিলেছে কি যে ব্যবসায়িক সংস্থা থেকে শরীফুল মোল্লার যে সম্পর্কিত অ্যাকাউন্টগুলিতে টাকার ট্রানজাকশন হয়েছে এবং সেই টাকা পৌঁছেছে মাদক যেখান থেকে এসেছে সেখানে? আপনারা জানতে পারবেন যে কিভাবে এখানে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজির টাকা চিংড়ি রপ্তানির মাধ্যমে আর কালো টাকাকে সাদা করা হয়েছে। এজেন্সি কি করবে না করবে এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন, তাহলে তো অভিযোগগুলোরই কোনো গুরুত্ব থাকে না, সেটা প্রমাণ হয়ে যায় যে বিজেপির কথায় এজেন্সি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিচ্ছে, শুভেন্দুদের কথায় সেগুলোই বেরিয়ে যায়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাগের কারবার চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে জাল নোটের কারবার চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী পাচার চক্র চলছে, সবাই জানি আমরা। সারা পশ্চিমবঙ্গ দুর্নীতি, লুট, যত রকমের অপরাধ, অবৈধ কারবারের জায়গা।
শুনে কি হবে আমাদের ইডি সিবিআই কি বলছে না বলছে কুছ করকে দিখা ভাই ইডি ভাই নাই তো ইডি को हम इडियट कहते रहेंगे। সব মিলিয়ে এবার মাছের আড়ালে মাদক পাচারের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। এবিপি আনন্দ।